আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন সবাই? মাইন্ডেড পাশে আছে প্রোগ্রামে আজকে লাইভ হয়েছি আমি ডক্টর নিয়াজ মোরশেদ, ক্লিনিক্যাল ডিরেক্টর মাইন্ডেড হসপিটাল। আজকে আমরা আলোচনা করব ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি যুক্ত হবেন। আজকে আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর ফারুক হোসেন স্যার। উনি অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড হেড ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমাদের সাথে আরো যুক্ত হবেন শাহনুর আক্তার চৌধুরী। উনি গবেষক এবং জেন্ডার বিশেষজ্ঞ। আমাদের সাথে আরো যুক্ত হবেন তারিকুল আলম সুমন। উনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উনি কর্মরত আছেন গাইবান্ধায়। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই শাহনুর চৌধুরীর কাছে যেতে চাই যে এখন তো আসলে করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা তো আসলে একটু লকডাউনের মধ্যে আছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরিবারের মধ্যে অনেক কেউ হয়তোবা একটু ভালো অবস্থায় আছে, যে অনেকদিন পরে একটু ভালো মানে একসাথে সময় কাটাচ্ছে। কিন্তু কিছু পরিবারে একটু ভায়োলেন্সও দেখা যাচ্ছে। তো এই যে অবস্থাটা, এটার জন্য আপনি কি বিষয়কে দায়ী করেন বলে মনে হয় আপনার কাছে? আমি যেটা মনে করছি যে আমরা তো জানি যে বিশ্বব্যাপী যে নারী ও শিশুর প্রতি যে নির্যাতন হচ্ছে, প্রায় প্রতি ৩ জনে একজন নারী তার জীবদ্দশায় নির্যাতনের শিকার হন। তো করোনা পরিস্থিতিতে কিন্তু আসলে আহ, চিত্রটা ভিন্ন নয়। বরং আমি একটু তথ্য দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে আমরা যদি গ্লোবালি বিভিন্ন রিপোর্ট দেখে থাকি বিভিন্ন দেশের, ধরেন ইউকে, ফ্রান্স, ইটালি, স্পেন, চায়না, ব্রাজিল, এই সমস্ত দেশে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে সেসব দেশে যে নির্যাতনের জন্য যে সেবা চাওয়ার যে মাত্রা বা যে সংখ্যা, সেটা কিন্তু করোনাকালীন এই সময়টাতে অনেক বেড়ে গেছে। যদিও বিভিন্ন দেশে এটার কোনো ট্রেন্ড অ্যানালিসিস হয়নি এখনো পর্যন্ত, বাট এই মাত্রাটা কিন্তু বাড়ছে। যদি বাংলাদেশের কথা বলি, আমরা বলছি যে স্টে হোম, স্টে সেফ, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, কিন্তু রিয়ালিটি বলে যে আসলে ঘরই সবচেয়ে অনিরাপদ জায়গা নারী ও শিশুর জন্য। এবং নারী ও শিশু যে নির্যাতনের শিকার হয় তার বেশিরভাগ হয় হচ্ছে আপনজনের দ্বারা এবং পরিচিত মানুষের দ্বারা। কিছুদিন আগে এপ্রিল মাসে মানুষের জন্য ফাউন্ডেশন একটি জরিপ করেছে। তারা প্রায় 17,000 নারী ও শিশুর মধ্যে জরিপটি পরিচালনা করেছে এবং সেখানে দেখা গেছে 64 জেলার প্রায় 27টি জেলার তথ্য উঠে এসেছে প্রায় 4,200 নারী এবং প্রায় 450 শিশু নির্যাতনের শিকার হয়েছে। এবং তার মধ্যে প্রায় 1,600 নারী এবং প্রায় 420 জন শিশু প্রথমবারের মতো নির্যাতনের শিকার হন। আমরা গতকাল একটা রিপোর্ট দেখেছি, প্রথম আলোতে রিপোর্টটা এসছে যে গৃহবন্দী কালেও নারী শিশু নির্যাতন চলছে। এবং সিএমএম আদালতে নিবন্ধিত তথ্য অনুযায়ী আমরা শুধু রাজধানী ঢাকাতেই দেখেছি 22শে মার্চ থেকে। আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে অন্যান্য সময়ের সাথে এই যে এখন যে ভায়োলেন্স গুলো, যেটার মানে কি পার্থক্য আছে বা কি কারণে এখন ভায়োলেন্স কি বেড়েছে নাকি কমেছে নাকি আগের মতোই আছে? ভায়োলেন্স বেড়েছে কমেছে এটা বলা একটু কঠিন, কারণ আমি আপনাকে বলছিলাম যে আমাদের জাতীয় পর্যায়ে কোনো ট্রেন্ড অ্যানালিসিস হয়নি যে করোনা পূর্ববর্তী এবং করোনা কালীন যে নির্যাতনের সংখ্যাগত কোনো পার্থক্য আছে কিনা, সেরকম কোনো ট্রেন্ড অ্যানালিসিস হয়নি। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো মনে করি যে প্রধান কারণ হিসেবে কাজ করছে। যেমন ধরেন এই যে এখন যে লকডাউন সিচুয়েশন, আমরা কিন্তু সবাই ঘরবন্দি। তো ঘরবন্দি থাকার কারণে একটা প্রথম কারণ হচ্ছে যে আমাদের পারস্পরিক যে স্পেস, সেই স্পেসটা কিন্তু কমে গেছে। আমাদের জন্য সেই ব্রিদিং স্পেসটা নেই। একটা বহু সংখ্যক নারী বলেন বা পুরুষ বলেন, বিশেষ করে পুরুষরা, তারা কর্মহীন হয়ে পড়ছে, তাদের আয় রোজগার কমে যাচ্ছে, অনেকের চাকরি চলে যাচ্ছে এবং তারা নানা রকম মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে। এবং যে কারণে দেখা যাচ্ছে যে এই যে চলাফেরার মধ্যে যে আমাদের বাধা আছে এবং আমাদের যে সোশ্যাল সাপোর্ট গুলো আমরা সবসময় পেয়ে থাকি, একজন নারী যখন
একটা নির্যাতনের ঝুঁকির মধ্যে থাকে, সে কিন্তু অন্য সময় যেভাবে সাপোর্টটা সে সিক করতে পারে, করোনাকালীন এই সময় কিন্তু সেই সাপোর্টটা সে পাচ্ছে না। কারণ যে নির্যাতন করে সে কিন্তু সবসময় এক ধরনের মনিটরিং এর মধ্যে রাখে তার যাকে সে অ্যাবিউজ করছে তাকে। সো আপনি ইন্টারনেট বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, টেলিফোন বলেন, আপনি কিন্তু খুব সহজেই কারোর সাথে যোগাযোগটা করতে পারছেন না। তো আমি মনে করি এটা একটা বড় কারণ, এবং বিশেষ করে শিশুরা যে নির্যাতনের শিকার হচ্ছে তার একটা বড় কারণও ধরেন স্কুল বন্ধ, তারা বাইরে খেলাধুলার সুযোগ পাচ্ছে না। যে একজন যে নির্যাতনকারী বা যে পারপিট্রেটর সে কিন্তু সবসময় সুযোগের অপেক্ষায় থাকবে যে কখন সে তার ভিকটিমকে কাছাকাছি পাবে। এবং আমরা কালকে যে রিপোর্টের কথা বলছিলাম, একটা বড় সংখ্যক শিশু কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে নিজের বাসস্থানে, নিজের ঘরেই। আমি মনে করি যে এগুলি আসলে বড় মাত্রার কারণ হিসেবে আমি দেখছি। এবং সমাজ সমাজ গবেষকরা যারা আছেন, সমাজ বিজ্ঞানীরা যারা আছেন তারা কিন্তু এই বিষয়ে নানা রকম লেখালেখি করছেন। আচ্ছা, আমি আমি একটু ফারুক হোসেন স্যারের কাছে আসতে চাই যে এই যে এখন আমরা দেখছি যে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক কলহ এটা দিনে দিনে বেড়েই যাচ্ছে। তো আপনি কি মনে করেন স্যার যে ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে আসলে আমাদের যে পার্সোনালিটি ট্রেট বা ব্যক্তিত্বের সম্পর্ক আসলে কতটুকু? ভায়োলেন্সের সাথে ব্যক্তিত্বের সম্পর্ক আসলে অনেক গভীর এবং কি বলবো, এটা ইন্ট্রিকেটলি কানেক্টেড এগুলো। যেমন ধরেন ভায়োলেন্স, আমরা জানি যে মানুষের যে অ্যাগ্রেসিভ ইনস্টিংক্ট যেটা আছে তারই এক ধরনের এক্সপ্রেশন। এখন কথা হলো, অ্যাগ্রেশন তো অ্যানিমাল হিসেবে আমাদের মধ্যে আছে, কিন্তু ছোটবেলা থেকে আমাদের যেটা করা হয়, যেটাকে কন্ডিশনিং বলা হয়, ফ্যামিলিতে হয়, সোসাইটিতে হয়, আমাদের অ্যানিমাল ইনস্টিংক্ট এবং বিশেষ করে অ্যাগ্রেশনটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, কন্টেইন করতে পারি, সেটা আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। এবং সেটা আমরা শিখেও যাই। যদি আমরা সোশ্যালি অ্যাকসেপ্টেবল না এরকম আচরণ করি, তাহলে আমাদের কোনো না কোনো ভাবে সেটার জন্য তিরস্কার করা হয় অথবা শাস্তি দেওয়া হয়। এবং এগুলোকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তো সেক্ষেত্রে আমরা প্রশংসা পাচ্ছি বা কোনোভাবে পুরস্কৃত হচ্ছি, যেটাকে আমরা বলি অপারেন্ট কন্ডিশনিং। তো সেই কন্ডিশনিং কিন্তু আমাদের অ্যাগ্রেসিভ ইম্পালসটা কন্ট্রোল করাটা আমাদের শেখায়। কিন্তু আপনি জানেন যে আমাদের পার্সোনালিটির প্রায় অর্ধেকটা কিন্তু আমরা জেনেটিক্যালি ইনহেরিট করি, বায়োলজিক্যালি ইনহেরিট করি। অর্থাৎ আমাদের টেম্পারামেন্টাল যে ফ্যাক্টরস, যেগুলো যে আমি কিভাবে রেসপন্ড করবো একটা সিচুয়েশনে। কেউ কেউ খুব সেনসিটিভ, কেউ কেউ খুবই শান্ত, কেউ কেউ হাইপার অ্যাক্টিভ, কেউ কেউ কাইন্ড, কেউ কেউ ক্রুয়েল। এর অনেক কিছু কিন্তু আমরা ইনহেরিট করি বায়োলজিক্যালি, জেনেটিক্যালি। সুতরাং সেক্ষেত্রে আমাদের আপব্রিঙ্গিং বা যেভাবে আমরা একটা শিশুকে বড় করি, তাতে এগুলো পুরোপুরি এলিমিনেট করা সম্ভব না। কিন্তু আমরা বাকি যে 50% সেটা আমরা অনেকটাই মোল্ড করতে পারি। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেগুলো সরি যেগুলো পালন করে, তার মধ্যে একটা হলো যে চাইল্ডহুড এক্সপেরিয়েন্স। একটা শিশু যদি খুবই কাইন্ড এবং সাপোর্টিভ এনভায়রনমেন্টে বড় হয়, যেখানে সে ভালোবাসা পাচ্ছে, স্নেহ মমতা পাচ্ছে, সেই পরিবেশে যদি শিশু বড় হয়, তাহলে পরবর্তীতে তার মধ্যে ভায়োলেন্ট বিহেভিয়ারের রিস্ক কিন্তু কমে যায়। আবার সেই শিশু যদি ডিপ্রাইভড হয় স্নেহ মমতা থেকে এবং অনেক রকম ট্রমার মধ্যে দিয়ে যায়, ট্রমা, অ্যাবিউজ এবং নেগলেক্ট, ইমোশনাল ডিপ্রিভেশন, ফ্যামিলি কনফ্লিক্টস, এগুলোর মধ্য দিয়ে বড় হয়, তাহলে সেই শিশু কিন্তু পরবর্তীতে ভায়োলেন্ট বিহেভিয়ারের জন্য সে কিন্তু প্রিডিসপোজ থাকে, তার ক্ষেত্রে এগুলো করার প্রবণতাটা বেশি থাকে। এই শৈশবের পরের পর্যায়ে যেটা আমরা বলি যে পার্সোনালিটিটা তার তৈরি হতে শুরু করে, এবং পার্সোনালিটি তৈরি হতে কিন্তু সময় লাগে। আমরা বলি যে প্রায় 20 বছরের মতো লেগে যায়, পুরো টিনেজ বা ইয়াং অ্যাডাল্টহুড পর্যন্ত কিন্তু পার্সোনালিটির একটা মোল্ডিং হতে থাকে। এবং এই সময় তার যে লার্নিং, সে স্কুলে যাচ্ছে, বই পুস্তক থেকে শিখছে, টিচারের কাছ থেকে শিখবে, ফ্যামিলি মেম্বার্স এবং সোসাইটির কাছ থেকে এবং ফ্রেন্ডসদের কাছ থেকেও সে ইনপুট পাচ্ছে, এবং এই সবগুলোর মধ্য দিয়েই তার পার্সোনালিটি প্যাটার্নটা তৈরি হয়। এবং এই পার্সোনালিটি প্যাটার্ন কিন্তু এনডিউরিং, অর্থাৎ খুব একটা পরিবর্তন হয় না, অনেকটা ক্রিস্টালাইজড। এবং এখানেই তার মধ্যে তৈরি হয়ে যায়, সে পরবর্তীতে সিচুয়েশনে
সে ভায়োলেন্ট হবে কিনা বা সে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে রেসপন্ড করবে। আরেকটা ব্যাপার আপনারা জানেন যে ভায়োলেন্সের সাথে অ্যাগ্রেশনের একটা সম্পর্ক আছে, সরি ফ্রাস্ট্রেশনের একটা সম্পর্ক আছে, ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস যেটাকে বলে। সুতরাং তার মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ভায়োলেন্ট বিহেভিয়ার তখনই আমরা দেখতে পাবো যখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে কোনো কারণে, সেটা ফ্যামিলির ভেতরে হোক বাইরে হোক, তার পার্সোনাল ম্যাটার্স নিয়ে হোক বা অন্য কোনো কারণেই হোক, সে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তখন তার মধ্যে ভায়োলেন্টলি বিহেভ করার প্রবণতাটা বেড়ে যাবে। সুতরাং তার যে কোপিং স্কিলস, একটা ডিফিকাল্ট সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে কোপ করতে হয়, এটা যদি সে ভালো মতন না শেখে তাহলে পরবর্তীতে যখন সমস্যার মধ্যে পড়বে, কনফ্লিক্ট এবং ক্রাইসিসের মধ্যে পড়বে, তখন কিন্তু সে ভায়োলেন্ট হয়ে যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে সে এগুলো শিখতেও পারে। কোপিং স্কিলস কিন্তু লাইফে বিভিন্ন এক্সপেরিয়েন্স থেকে এবং আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে একজন শিখতেও পারে। সুতরাং একদিক দিয়ে পার্সোনালিটি, জেনেটিক, বায়োলজিক্যাল একটু এলিমেন্টস, ফ্যাক্টরস, তার চাইল্ডহুড, তার কোপিং স্কিলস এবং রিসেন্ট কারেন্ট যে সিচুয়েশন, সবকিছু মিলেই ডিটারমিন করে যে একজন মানুষ ভায়োলেন্টলি বিহেভ করবে নাকি অন্যরকম ভাবে সে নিজেকে এক্সপ্রেস করবে বা সিচুয়েশন হ্যান্ডেল করবে অথবা রিঅ্যাক্ট করবে বা রেসপন্ড করবে। এখানে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হলো আমরা প্রায়শ আলোচনা করি বা শুনে থাকি ইদানিং, যেটাকে বলি আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স। এই ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় যে আমার যে আবেগটা আছে সেই আবেগটা আমি বুঝতে পারি কিনা এবং সেটা যথাযথভাবে আমি প্রকাশ করতে পারি কিনা। আমি হয়তো রেগে গেলাম, আমি হয়তো কাউকে ভালোবাসি, পছন্দ করি, কারো উপর বিরক্ত, কিন্তু আমি সেটা কিভাবে প্রকাশ করব, সে প্রকাশের ক্ষমতাটা আমার আছে কিনা এবং সেই প্রকাশের ভঙ্গিটা কেমন, সাথে সাথে আমি অন্যের আবেগটা বুঝতে পারছি কিনা। কেউ আমাকে একটা কিছু বলছে, আমি কিন্তু সেটা ভুলভাবে ইন্টারপ্রেট করছি কিনা। আমি হয়তো ভাবলাম সে আমার প্রতি হস্টাইল, সে আমার ব্যাপারে অনেক ক্রিটিক্যাল, ব্যাপারটা হয়তো সেরকম নাও হতে পারে। সুতরাং ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমি আমার নিজের আবেগটাকে বুঝতে পারি এবং সেটা যারা আছে তাদের আবেগটা বুঝতে পারা এবং তাদের আবেগের একটা যথোপযুক্ত একটা রেসপন্স দেখানো। যেমন কারো ভালোবাসা এবং বিরক্তি, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমি মিস ইন্টারপ্রিট করলেও কিন্তু আমার আচরণটা খারাপ হতে পারে। আর শাহানুর যেটা বলেছে যে ফ্যামিলিতেই ভায়োলেন্ট বিহেভিয়ার বেশি হয়, বিশেষ করে ফিমেলরা এটা ভিকটিম হয়, শিশুরা ভিকটিম হয়। এক্ষেত্রে একদিক দিয়ে যারা তাদের পার্টনার বা ফ্যামিলির অন্য মেম্বারদের পার্সোনালিটি, ফ্যামিলির এনভায়রনমেন্ট, ভ্যালু সিস্টেম, এগুলো যেমন ইম্পর্টেন্ট, তেমনি ভাবে ইন্ডিভিজুয়ালি তার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্যাপাসিটি কতটুকু আছে না আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সবকিছু মিলিয়ে ডিটারমিন করে স্যার আমরা স্যার একটু একটা আহমেদ সিচুয়েশনে সুমনের কেউ ভায়োলেন্টলি বিহেভ করবে কিনা। স্যার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটু পরে আসি। আমি একটু সুমনের কাছে যেতে চাই যে আপনি একটু বলেন তো, যে আপনি তো একটা আদালত পরিচালনা করেন, তো আপনাদের এখানে তো বেশ অনেক রকমের কেস আসে, তো এর মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়েও নিশ্চয়ই আপনাদের কাছে প্রচুর কেস আসার কথা। তো এই ব্যাপারে আপনার যদি একটা অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। তা আমরা ইউজুয়ালি যে ব্যাপারগুলো দেখি বা যে কেসগুলো আমাদের কাছে আসে, সেই কেসগুলো হচ্ছে অধিকাংশই হচ্ছে ধরেন ডাউরি রিলেটেড কিংবা ফিজিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাসল্ট, এই ব্যাপারগুলোই আসে। কিন্তু মেন্টাল টর্চার কিংবা তাকে মানসিকভাবে যাতনা দেওয়া হচ্ছে, মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, এই ব্যাপারগুলো কখনো ফ্রন্ট লাইনে আসে না। খুব ভেরি রেয়ার কেস। এক্ষেত্রে দেখা যায় হয়তো উচ্চ আদালত কোনো ডিরেকশন দিয়ে থাকে কিংবা হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। হ্যালো? জি, জি। জি শুনতে পাচ্ছি। জি, জি। তো এক্ষেত্রে আমরা যে মামলাগুলো ফেস করি কিংবা ভুক্তভোগী যারা আমাদের কাছে আসেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্পেসিফিক গাইডলাইনের অভাবে, আ সুনির্দিষ্ট জ্ঞানের অভাবে, আ যে ক্ষেত্রে তাদের যাওয়া উচিত ছিল কিংবা আইন তাদেরকে যে অপশন দিয়েছিল সেই অপশনে না গিয়ে তারা হয়তো মিসগাইডেড হয়ে যায়।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্যালি অ্যাসল্ট হলেন কিংবা মেন্টাল অ্যাসল্টের শিকার হলেন। ফ্যামিলিতে যে জিনিসটা মানে ভেরি কমন, অনেকে বলেন অনেকে বলেন না, নানাবিধ কারণ আছে এক্ষেত্রে। তো আহ, মামলাগুলো হয় যৌতুকের মামলা। তো যৌতুকের মামলাগুলোতে অ্যাজ ইউজুয়াল রিলিফ তারা পান। যেমন ধরেন মামলা করলো, মামলার ক্ষেত্রে হয়তো যার এগেনস্টে মামলা করা হলো উনি কিছুদিন কাস্টডিতে ছিলেন, পরবর্তীতে জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিছু টেকনিক্যাল কমপ্লিকেশন আছে। তো 2010 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা আইন প্রণয়ন করেন, যে আইনটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, পারিবারিক সহিংসতা নিরোধ আইন। এই আইনটাকে বলা হচ্ছে হলিস্টিক সাপোর্ট অফ উইমেন অর চিলড্রেন, নারী এবং শিশুদের জন্য সার্বিক কিংবা হলিস্টিক একটা অ্যাপ্রোচের মাধ্যমে এই আইনটা ক্রিয়েট করা হচ্ছে। শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসল্ট এই ব্যাপারগুলো এনশিওর করবে না, এটা আরো অনেক কিছু কভার করবে। যেমন আপনার মেন্টাল টর্চার যদি করে, মেন্টাল টর্চারও কিন্তু এক্ষেত্রে আপনি লিগ্যাল রিলিফ পেতে পারেন। সেক্ষেত্রে আপনি কোর্টে আসলে সেক্ষেত্রে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করি। তবে এই ব্যাপারগুলোতে আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষেরই আইন বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের বেশ অভাব পরিলক্ষিত হয়। এক্ষেত্রে যদি আহ, তাদের বেসিক নলেজ, বেসিক রাইটস, এই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে অ্যাওয়ার করা যায়, তাহলে হয়তো এই সহিংসতার মাত্রাটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। অনেক ধন্যবাদ সুমন আপনাকে। আচ্ছা, আমি একটু শাওনুর আপনার কাছে আসতে চাই যে সুমন যেটি বললেন যে মানুষজনের মধ্যে আইনগত বিষয়ে অ্যাওয়ারনেস এর যথেষ্ট অভাব। তো এই বিষয়ে আসলে অ্যাওয়ারনেস কিভাবে বাড়ানো যেতে পারে বলে আপনার মনে হয়? যে ডিভি অ্যাক্টের কথা বললেন 2010-এর, সেই একটা যখন ওইটার অ্যাক্টের জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা হয়, প্রসেসের সাথে আমি সামহাও ইনভলভ ছিলাম। আসলে যেটা হয় যে মানুষের অ্যাওয়ারনেসের সাথে সাথে যারা আইন প্রণয়ন করেন, আমি বলবো তাদেরও অ্যাওয়ারনেসের কিন্তু দরকার আছে। কারণ এগুলো নিয়ে গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে তারা যে ডিভি অ্যাক্টের মামলা করতে যাবে, তারা হয়তো জানেই না আইনটা সম্পর্কে, তারা হয়তো মামলাই নিচ্ছে না। আমি জানি না আপনি এটাতে এগ্রি করবেন কিনা। আর মানুষের মধ্যে এখন যেমন ধরেন যে আমাদের যে সরকারি বিভিন্ন হেল্পলাইন বা হটলাইন নাম্বার গুলো, এগুলো কিন্তু নানাবিধ উপায়ে সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ পেপার বলেন, বিশেষ করে এই যে কোভিড-19 সিচুয়েশনে আপনি যখন কোভিডের বিভিন্ন সার্ভিস সিক করতে যাবেন, সেই সাথে কিন্তু আপনার হেল্পলাইন নাম্বার গুলো দেওয়া আছে। যেমন আমাদের যে আহ, নারী ও শিশু মন্ত্রণালয় বা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ল, বিভিন্ন ধরনের হেল্পলাইন নাম্বার গুলো আমরা কিন্তু পেয়ে যাই। আসলে ম্যাস অ্যাওয়ারনেস যদি বলি, মানে দীর্ঘদিন এটা নিয়ে কাজ হচ্ছে। দীর্ঘদিন এখন আমরা যেটা হতে পারে যে কোভিড-19 যেহেতু আমাদেরকে একটা নিউ নর্মাল সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে, আমরা হয়তো ইন্টারনেট বেসড, সোশ্যাল মিডিয়া বেসড, মোর ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা এই অ্যাওয়ারনেস গুলো করতে পারি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ডক্টর ফারুক হোসেন স্যারের কাছে একটু আসতে চাই যে স্যার, আমাদের মধ্যে অনেকেরই স্ট্রেস কোপিং অ্যাবিলিটিটা একটু কম। তো যাদের স্ট্রেস, আপনি স্যার একটু আগে স্ট্রেস কোপিং অ্যাবিলিটি নিয়ে বলছিলেন, তো আমি যেটা জানতে চাই স্যার, যাদের মধ্যে স্ট্রেস কোপিং অ্যাবিলিটি কম, তাদের মধ্যে কি ভায়োলেন্সের প্রবণতা বেশি থাকে কিনা? স্যার কি আমাদের সাথে যুক্ত আছেন? আচ্ছা, বোধহয় নেটওয়ার্ক প্রবলেমের জন্য স্যার আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত নেই। আচ্ছা, আমি সুমন আপনার কাছে আবার একটু আসতে চাই। সেটা হচ্ছে একটা স্টাডি আছে, সেই স্টাডিতে আমি দেখেছি যে 66% ওমেনরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। এর মধ্যে 72.7%রা হচ্ছে ডিসক্লোজ করে না, এবং 3.1% ফিমেলরা সাধারণত আহ, আপনার আদালতের কাছে যায়, এবং এর মধ্যে মোস্টলি যারা যারা হচ্ছে তাদের এগেইনস্টে যারা ভিকটিম, তাদের দেখা যায় যে তারা সঠিক বিচারটা পায় না। তো এটার কি কারণ বলে আপনি মনে করেন? আচ্ছা, শুনুন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ফারুক হোসেন স্যার আপনার কাছে আবার একটু ফিরে আসি।
আমি আপনি স্যার তখন বলছিলেন যে স্ট্রেস কোপিং অ্যাবিলিটি নিয়ে একটু বলছিলেন, তো আমি যেটা জানতে চাচ্ছি স্যার যে যাদের স্ট্রেস কোপিং অ্যাবিলিটি একটু কম, এদের মধ্যে কি ভায়োলেন্স বা এই বিষয়ের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কি একটু বেশি থাকে কিনা? একটু বেশি থাকে, কারণ হচ্ছে আপনারা জানেন যে স্ট্রেস স্ট্রেস যদি পারসিস্টেন্ট হয়, ইভেনচুয়ালি সেটা অ্যাংজাইটিতে টার্ন নেয়, বা পারসিস্টেন্ট অ্যাংজাইটি অথবা জেনারেলাইজড অ্যাংজাইটির দিকে টার্ন নেয়। এবং স্ট্রেস বলেন বা অ্যাংজাইটি বলেন, এই দুইটাতেই কিন্তু মানুষের যে রেসপন্সটা হয়, ফাইট অর ফ্লাইট রেসপন্সটা, অর্থাৎ হয় সেটা আমি ফাইট করব অথবা সেখান থেকে আমি পালিয়ে যাব। এখন স্ট্রেস যেহেতু আনপ্লেজেন্ট একটা এক্সপেরিয়েন্স, আমরা ইমিডিয়েটলি সেটা সলভ করার চেষ্টা করি, এবং যদি মনে হয় আই এম নট অ্যাডিকুয়েট, আমার সেই ক্যাপাসিটিটা নাই, তখন সেখান থেকে আমরা এসকেপ করার চেষ্টা করি। কিন্তু যেহেতু আমাদের বর্তমান সিচুয়েশন বা অনেক ক্ষেত্রে আমরা এসকেপ করতে পারি না, তখন হয় কি আমাদের মধ্যে ওই যে ফাইটিং যে স্পিরিটটা, ফাইট করা, কনফ্রন্ট করা, সেই প্রবণতাটা পারসিস্ট করে, এবং সেই কনফ্রন্ট করার প্রবণতার সাথে কিন্তু অ্যাগ্রেশনের সম্পর্ক আছে। সুতরাং ইভেনচুয়ালি স্ট্রেসফুল মানুষ কিন্তু মোর সেন্সিটিভ টু এনগেজ ইন ভায়োলেন্ট বিহেভিয়ার, তার মধ্যে কিন্তু রিঅ্যাক্টিভিটিটা বেশি থাকে। যেমন ধরেন, একটা মানুষকে আপনি একটা কথা বললেন, সে যদি কাম অ্যান্ড কুল থাকে, সে যেভাবে রিঅ্যাক্ট করবে, সে যদি স্ট্রেসের মধ্যে থাকে, সে হয়তো অ্যাংরিলি রিঅ্যাক্ট করবে। সুতরাং স্ট্রেস মানুষকে অ্যাগ্রেসিভলি রিঅ্যাক্ট করার ক্ষেত্রে অটোমেটিক্যালি পুশ করে, ওইদিকে মানুষকে ঠেলে দেয়। সুতরাং স্ট্রেসফুল সিচুয়েশনে মানুষ কিছুটা অ্যাংরি থাকবে, ইরিটেবিলিটি থাকবে, সহজে রেগে যাওয়ার প্রবণতা থাকবে, এবং সেই প্রবণতাই কিন্তু যখন কেউ কন্টেইন করতে পারবে না, অথবা তার প্রিভিয়াস লার্নিং যদি থাকে যে স্ট্রেস এবং সাবসিকুয়েন্ট অ্যাঙ্গার এবং সেটার এক্সপ্রেশন থ্রু ভায়োলেন্স, এই লার্নিংটা যদি তার থাকে বা তার পার্সোনালিটির মধ্যে থাকে, অথবা সে রেগে গেছে বুঝতেও পারছে কিন্তু কন্ট্রোল করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু লাইকলি টু অ্যাক্ট ভায়োলেন্টলি। অনেক ধন্যবাদ স্যার। স্যার এটার সাথে যদি একটু অ্যাড করতেন যে মাদকাসক্তির সাথে ভায়োলেন্সের কোনো সম্পর্ক আছে কিনা? খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। সারা পৃথিবীতে যারা মানসিক সমস্যায় ভুগছেন, মানসিক রোগী বা কোনো রকম মানসিক সমস্যা আছে, তাদের মধ্যে কিন্তু ভায়োলেন্ট বিহেভিয়ার সাধারণ মানুষের থেকে খুব বেশি ইন জেনারেল তা কিন্তু না। ভায়োলেন্ট বিহেভিয়ার আমরা বেশি দেখি হচ্ছে সাইকোটিক ডিসঅর্ডার, যখন মানুষ রিয়েলিটি এবং আনরিয়েল, রিয়েল এবং আনরিয়েল এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না, এবং পারসিভড থ্রেট, যখন ভয়ের কিছু নাই কিন্তু সে ভাবছে একটা বিপদ আছে, অন্যরা তার ক্ষতি করতে চাচ্ছে, প্যারানয়েড স্টেটে কিন্তু মানুষ ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করতে পারে। আরেকটা হচ্ছে বাইপোলারিটি বা মেনিয়া, যখন মানুষ খুব সেন্সিটিভ থাকে, ইরিটেবিলিটি তার একটা সিম্পটম, তখনও তারা কিন্তু ওভার ট্রিভিয়া, ছোটখাটো কারণে ভায়োলেন্টলি অ্যাক্ট করতে পারে। কিন্তু এই সবের চেয়ে বেশি ভায়োলেন্ট অ্যাক্ট হয় হচ্ছে কেউ যদি ইনটক্সিকেটেড থাকে, বিশেষ করে অ্যালকোহল ইনটক্সিকেটেড থাকে। অন্যান্য সাবস্টান্সের সাথেও ভায়োলেন্সের সম্পর্ক আছে, কিন্তু অ্যালকোহল ইনটেক এবং অ্যালকোহলের যে প্রভাব সাইকোলজিক্যাল এন্ড বিহেভিয়ারাল, যেটাকে কম্বাইন্ডলি বলি অ্যালকোহল ইনটক্সিকেশন, অ্যালকোহল ইনটক্সিকেশনের সাথে ভায়োলেন্সের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, এবং এটা সিগনিফিক্যান্টলি বেশি। যারা অ্যালকোহল গ্রহণ করেন প্রায়শই সেটা স্ট্রেসে বেড়ে যায়, সেটাও আমরা জানি, স্ট্রেসফুল সিচুয়েশনে ড্রিঙ্কিংটা বেড়ে যায়, এবং সেই সময় তারা কিন্তু অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যায়। সারা পৃথিবীতেই, বিশেষ করে ওয়েস্টার্ন সোসাইটিতে যেখানে অ্যালকোহল ইনটেকটা খুব কমন, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স এবং আদার ভায়োলেন্সের সাথে অ্যালকোহল ইনটেকের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অনেক ধন্যবাদ স্যার। সুমন, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমার নেটওয়ার্কের সম্ভবত একটু প্রশ্ন করেছিলাম, আপনি বোধহয় একটু মিস করে গিয়েছেন, আমি প্রশ্নটা আবার একটু আপনাকে করি। সেটা জি হচ্ছে জি। একটা স্টাডিতে আমরা দেখেছি যে অলমোস্ট আপনার 66% ফিমেলরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। এর মধ্যে 72.7% ডিসক্লোজ করে না। আর যারা ডিসক্লোজ করেন এর মধ্যে জাস্ট 1.1% ফিমেলরা হচ্ছে আপনার পুলিশের কাছে যায়। আর খুবই অল্প সংখ্যক যারা কোর্টে যায় বা আপনাদের আদালতে যায়, এর মধ্যে জাস্ট 3.1% ফিমেল যারা আছে, মানে যারা ভিকটিম, তারা হচ্ছে বিচার পায়। বাকি
বেশিরভাগটাই হচ্ছে এদের এগেইনস্টেই হচ্ছে দেখা যায়, বেশিরভাগ সময় স্টাডিতে দেখা গেছে কিন্তু এটা, যে বাকি বেশিরভাগেরই হচ্ছে এগেইনস্টেই রায়টা যায়। এটার কারণ আপনি কি বলে মনে করেন? আচ্ছা, এখানে আপনাকে মূল সমস্যাটা আমি আমি যেটা ফেস করেছি কিংবা আমি যতদূর আমার অভিজ্ঞতা হয়েছে আমি বুঝি। এখানে মূল সমস্যাটা হচ্ছে লেক অফ এভিডেন্স। যেমন যে বিষয় নিয়ে মামলা করা উচিত ছিল সেই বিষয়টা নিয়ে মামলা করা হয়নি, কিংবা যে সেকশনে মামলা করা উচিত ছিল সেই সেকশনে মামলা করা হয়নি। আর মামলা যে সেকশনে করা অলরেডি হয়ে গেছে সেই সেকশনের যে গ্রাউন্ড গুলো প্রয়োজন কিংবা যেই প্রুফ অফ এভিডেন্সের প্রয়োজন বিফোর সাবমিশন দ্য কোর্ট, ওই পক্ষের আইনজীবী বলেন কিংবা রাষ্ট্রপক্ষ বলেন সেই জিনিসগুলো তারা প্রপারলি মেনটেন করতে পারে। এটা একটা কারণ হতে পারে। তৃতীয় কারণ এরকম হতে পারে যে ডিলিং টাইম। আমাদের দেশে যে মামলা পরিচালনার ক্ষেত্রে প্রচুর সময় লেগে যায়, এটা একটা বিরাট সমস্যা। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখানে বিচারক সংকট আছে। দ্বিতীয়ত হচ্ছে মামলার প্রচুর চাপ আছে। তো একজন মানুষের পক্ষে একটা কোর্টে প্রতিদিন শত শত মামলা হিয়ারিং করা প্রায় খুব কাজ। তো সেক্ষেত্রে এটাও একটা কারণ হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে যিনি রাষ্ট্রপক্ষের কৌশলী থাকেন এবং যিনি এগ্রিভ পার্সনের লয়ার থাকেন, তিনি যদি কনসাস থাকেন, অ্যাওয়ার অফ ল থাকেন এবং মামলার প্রসিডিংটা প্রপারলি কোর্টে সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে এরকম হওয়ার কথা নয়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে। এর নানাবিধ কারণগুলোর মধ্যে আমি যেগুলো বললাম, আমার কাছে মনে হচ্ছে এই কারণগুলো প্রধান কারণ। এবং এই কারণগুলো থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার কৌশলী নিয়োগ, ভালো একজন আইনজীবীর সাথে পরামর্শ, এবং আরেকটা জিনিস আমরা সম্ভবত অনেকেই জানি না। যেমন আমরা ধরেন কখনো বিপদে পড়লাম, আমরা কোথায় যাব? আমাদের প্রথম টেন্ডেন্সি হচ্ছে উই হ্যাভ টু সিক টু পুলিশ। এখন আমরা যদি পুলিশের কাছে যাই, আমাদেরকে কিন্তু প্রথমে যেতে হবে থানায়। দিস ইজ নট দ্য আলটিমেট অ্যান্ড আটমোস্ট সলিউশন অফ এনি অ্যাগ্রিভ পারসন। আপনি থানা ছাড়াও আমাদের একটা অন্যতম বেটার অপশন হচ্ছে জেলা লিগাল এইড অফিস, যেখানে আমরা টু সিক দ্য রিলিফ অফ ল, এখানে আমরা বেটার একটা সাজেশন পেতে পারি, ভালো একটা লিগাল কনসালটেন্সি পেতে পারি। ইভেন আই থিঙ্ক সবচেয়ে ভালো এবং কার্যকরী পরামর্শটা আমরা সেখানে পেতে পারি। তো আমাদের ধারণা হচ্ছে, মানে বেসিক্যালি আমার ধারণা হচ্ছে আমরা অনেকেই লিগাল এইড অফিস সম্বন্ধে জানি। তো এই ডোমেস্টিক ভায়োলেন্স রিলেটেড যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো নর্মালি বাংলাদেশের মানুষ বলেন, আমরা যে সাইকোলজিতে বড় হয়েছি, যে সমাজে বড় হয়েছি, নানাবিধ কারণেই আমরা হয়তো বলতে পারি। তো আমরা যদি লিগাল এইড অফিসে যোগাযোগ করতে পারি কিংবা সংশ্লিষ্ট অফিসারের সাথে কথা বলতে পারি, তিনি খুব চমৎকার একটা সিদ্ধান্ত, চমৎকার একটা পরামর্শ আমাদেরকে দিতে পারেন, যার মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো খুব দ্রুততার সহিত একটা ভালো সমাধানের দিকে যেতে পারি বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আমি ডক্টর ফারুক হোসেন স্যারের কাছে একটু আসতে চাই যে স্যার, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক কলহ, তো এই বিষয়গুলো নিয়ে তো অনেক সময় রোগীরা আপনাদের কাছেও আসে। তো এই বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনারা আসলে কিভাবে তাদেরকে হেল্প করতে পারেন, এই বিষয়টা স্যার একটু জানতে চাচ্ছি। প্রথমে আসলে আমরা প্রবলেমটা বোঝার চেষ্টা করি। যেমন ভায়োলেন্স যে করছে, কোনো একজন ভায়োলেন্স করছে এবং তাকে নিয়ে হয়তো আমাদের কাছে আসছে অনেক সময়। আবার অনেক সময় কেউ আসছে, তার সাথে তার কাছ থেকে আমরা শুনছি সে হয়তো একজন ভিকটিম। এখন যে ভায়োলেন্স করছে সে নিজে যদি আমাদের কাছে আসে, সেটা একটা বিষয়। সেক্ষেত্রে আমরা হয়তো অ্যাসেস করে দেখি যে আসলে তার কোনো মেন্টাল ইলনেস আছে কিনা, সে কোনো সাবস্টেন্স মিসইউজ করে কিনা, কিংবা সে খুব স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আছে কিনা। তো এবং তার একটা মেন্টাল বা সাইকোলজিক্যাল একটা ডায়াগনোসিস, সাইকিয়াট্রিক একটা ডায়াগনোসিস হয় কিনা, এবং সেইভাবে আমরা হয়তো তাকে সাজেশন দেই, তারপরে আমরা প্রয়োজন হলে ওষুধপত্র দিই। কিন্তু অনেক ক্ষেত্রেই পেশেন্টরা আমাদের কাছে আসে যে সে ভিকটিম, অথবা তার ফ্যামিলিতে কেউ কেউ ভায়োলেন্টলি বিহেভ করে, ফ্যামিলির মধ্যে ভায়োলেন্স আছে। এই ক্ষেত্রে কিন্তু এটা একটা ফ্যামিলির ডায়নামিক্স এর ব্যাপার। একজন ইন্ডিভিজুয়াল নিজে ভায়োলেন্টলি বিহেভ করছে এবং সে হয়তো সেটা হেল্প চাচ্ছে যে ডক্টর আমি রেগে যাই, আমি মারধর করি, চিৎকার চেঁচামেচি করি, আমাকে হেল্প করেন। সেটা খুব ইজি, কারণ সে নিজে
সচেতন এবং এটা থেকে বের হতে চাইছেন। তার মানসিক রোগ থাকলে সেটার চিকিৎসা আমরা সহজেই দিতে পারি। আর যদি তার পার্সোনালিটি প্রবলেম হয়, সাবস্টেন্স মিসইউজ হয়, যেটা পুরোপুরি নির্মূল করা খুবই কঠিন। সাবস্টেন্স মিসইউজ একেবারে ছেড়ে দেওয়া বা এটা থেকে কাউকে বের করে আনা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমরা জানি তারা পরবর্তীতে আবার শুরু করতে পারে, সেই সম্ভাবনা খুব বেশি থাকে। আর বিষয়টা যদি কারো পার্সোনালিটির ট্রেটস এর মধ্যে পড়ে থাকে তাহলে তো খুবই কঠিন। আমরা জানি পার্সোনালিটি অনেকটাই ক্রিস্টালাইজড। অনেক সময় ধরে যদি আমরা তাকে সাইকোথেরাপি বা কাউন্সেলিং এর মধ্যে রাখতে পারি, সেটা তার আমরা বলি যে ডায়নামিক সাইকোথেরাপি অথবা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, এই ধরনের কিছু লঙ্গার টার্ম সাইকোথেরাপিউটিক টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই ম্যালঅ্যাডাপটিভ পার্সোনালিটি ট্রেটস সেগুলোকে আমরা কারেক্ট করতে পারি এবং অ্যাডাপটিভ বিহেভিয়ার আমরা তাদেরকে শেখাতে পারি। অন্যদিকে যদি ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রোগ্রামে তাকে নিয়ে আসতে পারি, যে অ্যাঙ্গারটাকে তাকে বুঝতে হবে যে কেন সে রেগে যাচ্ছে, রেগে গেলে সেটার প্রকাশ কিভাবে ঘটাচ্ছে, এবং তার এই রাগের বহিঃপ্রকাশ যখন ঘটছে তখন অন্যরা কি করছে, অন্যরা কোনোভাবে এটাকে রিইনফোর্স করছে কিনা, বা সেটার কনসিকুয়েন্স কি হচ্ছে, যেটা ইনডিরেক্টলি তার এই অ্যাংরি বিহেভিয়ারটাকে পারপেচুয়েট করছে। তো সেগুলো আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্টে তাকে বোঝাতে পারি, এক্সপ্লেন করতে পারি, এবং এগুলো থেকে বের হয়ে আসার জন্য যে সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সাপোর্ট অ্যান্ড টেকনিক সেটা আমরা তাকে শিখিয়ে দিতে পারি। কিন্তু ফ্যামিলির অন্য কারোর মধ্যে যদি ভায়োলেন্স থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু নিয়ে আসার দরকার হয়, এবং যদি এখানে হয় মিউচুয়াল, স্বামী স্ত্রী মারামারি ঝগড়াঝাটি করে, সেক্ষেত্রে কিন্তু দুজনকেই আসতে হবে, ফ্যামিলি থেরাপির মতন ব্যাপার প্রয়োজন হয় তখন। এই ফ্যামিলি থেরাপি খুবই প্রবলেম্যাটিক, কারণ ফ্যামিলির মেম্বারদেরকে, ফ্যামিলির ডায়নামিক্সটা ভালো করে বুঝতে গেলে সবার উপস্থিতি প্রয়োজন হয় এবং সবাইকে এনগেজ করতে হয়, সবার অ্যাক্টিভ এনগেজমেন্ট লাগে, যেটা পৃথিবীর বেশিরভাগ দেশেই খুবই কঠিন। এবং আমাদের মতো দেশে যেখানে মানুষ মানসিক স্বাস্থ্য সেবা নিতে খুব আগ্রহী না, সামাজিক ভাবে কিছু নেতিবাচক ধারণা আছে, সোশ্যাল স্টিগমা আছে, সচেতনতার অভাব তো আছেই, তাছাড়া এটা ব্যয়বহুল, সময় সাপেক্ষ, এবং আমরা দেখেছি যে ফ্যামিলিতে সবাই একমত হয় না সহজে। হয়তো হাজবেন্ড ভাবছে হেল্প দরকার, ওয়াইফকে নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু ওয়াইফ আসবে না, অথবা ওয়াইফ হয়তো চাচ্ছে যে তার হাজবেন্ডের কিছু চেঞ্জ দরকার, কিন্তু হাজবেন্ড কোনো কাউন্সিলরের কাছে আসতে রাজি না। সুতরাং ফ্যামিলি থেরাপি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দিতে পারি না। তবে সেটা না পারলেও আমরা আমাদের কাছে যে কেউ হেল্প চাইতে আসুক, হেল্প নিতে আসুক, তাকে কিন্তু আমরা যতটুকু সম্ভব তার ব্যক্তিগতভাবে তাকে সাহায্য করা, তেমনি ভাবে তার পারিবারিক পরিবেশটাকে আরো সহনীয় করা যায় কিভাবে, কিভাবে যে ভায়োলেন্টলি বিহেভ করছে তার এই ভায়োলেন্ট বিহেভিয়ার কমানোর জন্য সে কি কি করতে পারে, বা ফ্যামিলির আদার মেম্বার্স যারা আছে তারা কি করতে পারে, সে ব্যাপারে আমরা কিন্তু পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। এই বিষয়ে আমি স্যার আপনার কাছে আরেকটু জানতে চাই, যেটা সেটা হচ্ছে আপনারা তো স্যার অনেক সময় ইন্ডিভিজুয়াল সেশনে বসেন, ফ্যামিলি সেশনে বসেন বা কাপল থেরাপিতে বসেন, তো এটার আসলে আউটকামটা কেমন হয় বাংলাদেশে? আর আরেকটা স্যার এটার সাথে জানতে চাই, যেটা সেটা হচ্ছে বাংলাদেশের মানুষজনের সাইকিয়াট্রিস্টদের কাছে আসার প্রবণতা যথেষ্ট কম, এটার আপনি কি কারণ বলে মনে করেন? আচ্ছা, প্রথম অংশটুকুর আনসার দেই যে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং এ কিন্তু আমরা ভালো রেসপন্স পাই, ইন্ডিভিজুয়াল সেশন দিয়ে আমরা ভালো রেসপন্স পাই এবং তারা অনেক উপকৃত হয়, আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং অনেক ক্ষেত্রে সমস্যা যথেষ্ট রকম ভাবে কমে যায়, তারা কোপ করতে পারে, অনেক সমস্যা তারা মিটিগেট করে বা মিনিমাইজ করে ফেলতে পারে। কিন্তু যখন আদার মেম্বারসরা ইনভলভ থাকে, যেমন যেটা বলেছি যে কাপলদের মধ্যে একজন আমাদের কাছে আসছে কিন্তু ভায়োলেন্ট বিহেভিয়ার শো করছে আরেকজন, এক্ষেত্রে আমরা খুব একটা হেল্প করতে পারি না, কারণ যাকে নিয়ে প্রবলেম সে তো মনে করছে না ওটা প্রবলেম, এবং সে আমাদের কাছে কোনো হেল্প নিতেও আসছেন না, এবং ইভেন তার পার্টনার বা ফ্যামিলির অন্য কেউ তার ব্যাপারে সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলরের সাথে কথা বলছেন, এটাকেও তিনি নেগেটিভ নিচ্ছেন, এবং এ ব্যাপারে পরবর্তীতে তারা রিয়াক্ট করছেন। সুতরাং সিচুয়েশন অনেক সময় আরো কমপ্লিকেটেড হয় এবং এই সেশন গুলো কন্টিনিউড হয় না। সাধারণত যখন দেখে যে যে প্রবলেমটা নিয়ে আমাদের কাছে এসছেন, সে যখন দেখছেন যে ফ্যামিলির যাদের মধ্যে প্রবলেম তাদেরকে কোনোভাবে এনগেজ করা যাচ্ছে না, সুতরাং স্বাভাবিকভাবে তারা হাল ছেড়ে দেন এবং তারা সাধারণত কন্টিনিউ করেন না।
আর দ্বিতীয় অংশ যেটা, যে আমাদের কাছে সাহায্য নিতে কম আসেন কেন, এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ তো যে সচেতনতার অভাব। ভায়োলেন্ট বিহেভিয়ার বা আনইউজুয়ালি বিহেভ করা, এটা যে মানসিক রোগের কারণে হতে পারে, বিভিন্ন রকম মানসিক সমস্যার কারণে বহিঃপ্রকাশও এরকম আচরণের মধ্যে দিয়ে হতে পারে, আবার ব্যক্তিত্বের সংকট বা সমস্যার জন্যও হতে পারে। তো সেটা তো মানুষকে বুঝতে হবে যে আমি রাগারাগি করি, ঝগড়াঝাটি করি, বকাঝকা করি, এটা হয়তো আমার মানসিক অবস্থাটা ভালো নেই, অথবা আমার ব্যক্তিত্বটা হয়তো সমস্যাজনক, আমার পার্সোনালিটি ট্রেটস আছে ম্যালাডাপটিভ, সেটা হয়তো কারেকশন দরকার। এটা বুঝতে হবে মানুষকে। মানুষ সাইকোলজিক্যালি অ্যাওয়্যার না, সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের সোসাইটিতে খুব একটা নাই, আমাদের কারিকুলামে এই বিষয়টা পড়ানো হয় না। আবার অন্য দিক থেকে আমাদের আমরা যারা প্রফেশনাল এই সেবাটা দেই, তারা সংখ্যায় কিন্তু খুবই কম। আমরা সারা দেশের সর্বসাকুল্য হয়তো 200 বা তার সামান্য কিছু কম বেশি সাইকিয়াট্রিস্ট আছি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আরো কম, এবং সাইকোলজিস্ট যারা আছেন তারা হয়তো অতটা ট্রেন্ড না। সুতরাং সব মিলে আমরা এই সার্ভিস দেওয়ার মতো জনবল অত্যন্ত কম। সুতরাং মানুষের কাছে আমরা কিন্তু অ্যাক্সেসিবল না। সমাজের বেশিরভাগ মানুষের উপায় নাই যে কার কাছে যাবে, কোথায় যাবে, সেই সহজলভ্য নাই সার্ভিস। এবং আমরা যারা কাজ করি বেশিরভাগই বড় শহরে বা বড় বড় হাসপাতালের সাথে যুক্ত, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ কোথায় থাকে, জেলা পর্যায়ে, গ্রামে গঞ্জে, কমিউনিটিতে, সারা দেশে ছড়িয়ে আছে। এই কোটি কোটি মানুষের কিন্তু যাওয়ার জায়গা নেই, কোথায় গিয়ে তারা এই সার্ভিসটা পাবে। একটা মফস্বল থেকে, গ্রাম থেকে একজন সাহায্যের জন্য ঢাকার মতো শহরে, চিটাগং এর মতো বড় শহরে আসতে পারবে না, যেটা বাস্তবসম্মত না। আর যেটা বলেছি যে সোশ্যাল স্টিগমা আছে, কোন রকম ভাবে কেউ যদি মানসিক রোগের কাছে ডাক্তারের কাছে যায়, এটা যদি পরিবারের বা বন্ধু বান্ধবের কাছে বা সমাজে জানাজানি হয়, এটা নিয়ে তাকে যথেষ্ট রকম নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। পাগল, সাইকো, নানা রকম মাথা খারাপ, এরকম ভাবে নানান রকম হাসি তামাশা ঠাট্টা এবং নানান রকম ডিসক্রিমিনেশনেরও শিকার। আপনারা জানেন যে কেউ যদি মানসিক রোগের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসে, একটা ছেলে বা মেয়ে, বিয়ের আগে, বিয়ের সময় যদি অন্য পক্ষ যদি জেনে যায় এই ছেলে মানসিক রোগের চিকিৎসা নিয়েছে, তার কিন্তু বিয়েই হবে না। সমাজের স্টিগমাটা এত স্ট্রং। এবং ক্লাসে একটা ছেলে বা মেয়ে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছে বা 7 দিন 10 দিন মানসিক হাসপাতালে ভর্তি ছিল, এটা জানলে ক্লাসের ছেলে মেয়েরা তার ওকে লেখাপড়া করাই অসম্ভব হয়ে যাবে, যে পরিমাণ ঠাট্টা মশকরা বা ব্যঙ্গ বিদ্রুপের শিকার সে হবে। সুতরাং এই যে সোশ্যাল ল্যাক অফ অ্যাওয়ারনেস, স্টিগমাটাইজিং অ্যাটিটিউডস ইন দ্য সোসাইটি, এবং মানে স্কারসিটি অফ সার্ভিসেস, ল্যাক অফ সার্ভিসেস, এই তিনটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কারণ যে আমাদের কাছে মানুষ সেবা নিতে আসে না। অনেক ধন্যবাদ স্যার। শানুর, আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই যে বাংলাদেশে ডোমেস্টিক ভায়োলেন্স এর ক্ষেত্রে বেশিরভাগ সময় নারী এবং শিশুরাই আসলে নির্যাতনের শিকার হন। কি কি কারণ আছে আপনার বলে মনে হয়, মানে কি কি কারণে নারী এবং শিশুরা ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার হচ্ছে? ভায়োলেন্সের কথা যদি বলি বা নির্যাতনের কথা যদি বলি, একটা বড় কারণ হচ্ছে যে ক্ষমতার বহিঃপ্রকাশ। মানে সবল সবসময় দুর্বলের উপর কিন্তু আঘাত হানবে। তো নারী এবং শিশুর অবস্থান যদি চিন্তা করি আমাদের এই সাউথ এশিয়ান কনটেক্সটে, এবং আমরা যদি ইতিহাস দেখি যে নারী, আমরা প্রচুর কাজ করছি নারীর ক্ষমতায়নের জন্য, তারপরেও কিন্তু নারীর অবস্থান যেখানে আমরা দেখতে চাই সেই অবস্থানে কিন্তু এখনো আমরা যেতে পারিনি। এবং তারই অধস্তন, কোট আনকোট, তারই অধস্তন অবস্থার কারণেই পুরুষ যে আয় রোজগার করছে, পুরুষ যে পুরুষতান্ত্রিক সমাজের ধারক ও বাহক, সে কিন্তু সবসময় তার দুর্বল যে পক্ষ আছে, প্রতিপক্ষ বলছি না, দুর্বল পক্ষকে কিন্তু সে বারবার আঘাত হানছে। এবং শিশু এবং নারী তখন একই সমান জায়গায় এসে দাঁড়াচ্ছে। এটা একটা বড় কারণ। আরেকটা কারণ আমি বলতে পারি যে নারীর যে অর্থনৈতিক ক্ষমতায়ন, সেটাও কিন্তু এখনো সেই রূপে হয়নি। যদিও আমাদের গার্মেন্টস সেক্টর বলেন বা ডে লেবারার হিসেবে প্রচুর নারী শ্রমিক কর্মরত আছেন, তারপরও কিন্তু একজন নারীর যখন অর্থনৈতিক শক্তি থাকে, সে কিন্তু তার যে লাইফের যে ক্রিটিক্যাল ডিসিশনস গুলো, সেগুলো কিন্তু সেই সিদ্ধান্তগুলো সে নিতে পারে। আজকে এই যে আহ, ফারুক স্যার বলছিলেন যে অনেক সময় যে সে হয়তো পারিবারিক সে সাপোর্টটা পায় না, কিন্তু সেই নারীর যদি ডিসিশন মেকিং পাওয়ার থাকে, সে কিন্তু ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য সে এক ধাপ এগিয়ে থাকে। কারণ তখন কিন্তু পরিবারের অন্য লোকেরা তাকে কিছু হলেও
আহ, তার কথাটা শুনবে। সো অর্থনৈতিক আহ, প্রেক্ষাপট একটা ব্যাপার, আরেকটা তো হচ্ছে আমাদের ওভারঅল যে সামাজিক অবস্থান। একটু আগে আপনি বলছিলেন যে কেন আমরা ডিসক্লোজ করতে পারি না। ডিসক্লোজ করতে না পারার একটা বড় কারণ হচ্ছে এই যে মানিয়ে নেওয়ার যে কালচার, যে ঘরে একটা মেয়ে বা আহ, একজন ছেলের বউ বা ভাইয়ের বউ কেউ যদি নির্যাতনের শিকার হয়, তাকে বলা হয় যে আচ্ছা মানায় নাও বা মানিয়ে চলো। এই যে মানিয়ে নেওয়ার যে কালচার, এইটা কিন্তু আমাদেরকে আসলে মানে নারীদেরকে, শিশুদের তো আসলে কথা বলার জায়গাই নেই, নারীদেরকে অনেকটা পিছিয়ে রাখে। এবং লজ্জা, ভয়, লজ্জা যে আমি নির্যাতনের শিকার হয়েছি, মানুষ কি ভাববে, মানুষ আমাকেই দোষ দিবে যে অন্য কারো স্বামী তো তার গায়ে হাত দেয় না, তোমার গায়ে কেন তোমার স্বামী হাত দিল, বা তোমার ভাই তোমাকে কেন মারলো, তোমার বাবা তোমাকে কেন মারলো। সো এই যে একটা লজ্জা, সেই লজ্জা থেকেও কিন্তু আমরা ডিসক্লোজারে যেতে পারি না, আমরা সাহায্য চাইতে পারি না। আরেকটা হচ্ছে রিভিক্টিমাইজেশনের ভয়, যে আমি এই যে সাহায্যটা চাইবো, সাহায্য চাওয়ার পরে দেখা গেল আমি হয়তো একটা সার্ভিস নিতে গেলাম, কোনো কারণে যদি আমার কারণ আমি আপনার পারপিট্রেটর কাছ বা থেকে আমার একটু স্পেসিফিকলি যে জিনিসটা জানতে চাই, যেমন যখন কোনো নারী বা শিশু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তো তারা যদি সাইকিয়াট্রিক হেল্প চায়, তাহলে তো তারা সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে পারে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের হেল্প নিতে পারে। আর যদি তারা গভর্নমেন্ট থেকে হেল্প চায় বা তারা যদি আইনি সহায়তা চায়, সেক্ষেত্রে তারা কোথায় আসলে সাহায্য পেতে পারে, এই বিষয়ে যদি আপনি আচ্ছা, সুনির্দিষ্ট করে একটু বলতেন। জি জি, আমি সুনির্দিষ্ট করেই বলছি। ইনফ্যাক্ট এটার জন্য আমি কিছু প্রিপেয়ারও করেছি। আমাদের যেমন আহ, যেই হটলাইন গুলো আছে, যেমন হচ্ছে 109, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হেল্পলাইন মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স এর। তো এক্ষেত্রে কিন্তু পারিবারিক নির্যাতন বা যে কোনো নির্যাতন, নারী ও শিশুর প্রতি যে কোনো নির্যাতন এবং শিশু নির্যাতনের জন্য এই হেল্পলাইনে আমরা টোল ফ্রি হেল্পলাইন। এবং শুধু শিশুদের জন্য একটা হেল্পলাইন আছে যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার চালনা করছে, সেটা হচ্ছে 1098। আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার আছে। সুমন ভাই যেমন বলছিলেন যে আমাদের যে জেলা পর্যায়ে যে লিগ্যাল এইড গুলো আছে, সেটার সাথে আমি বলবো ভিকটিম সাপোর্ট সেন্টার কিন্তু খুবই এফেক্টিভ একটা রাইট। সার্ভিস প্রোভাইডার। তো এখানে কিছু নাম্বার আছে, আমি আসলে নাম্বারগুলো পরে চাইলে আমি দিয়ে দিতে পারবো। তারপর ধরেন অ্যাসিড অ্যাটাক হলে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন আছে, তাদের একটা ফোন নাম্বার আছে 01713010461। এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনি সাথে সাথে সাপোর্টটা পাবেন। আর যদি এনজিওর কথা বলি, সেক্ষেত্রে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট আছে, ওদের ওয়েবসাইটে গেলে একটি হটলাইন নাম্বার পাবেন। আইলো সালিশ কেন্দ্র আছে, বাংলাদেশ উইমেন্স লয়ার্স অ্যাসোসিয়েশন আছে, মহিলা পরিষদ আছে। তো এই জায়গাগুলো থেকে আসলে সাপোর্ট পাওয়া যায়। এবং আমার কাছে লিস্টটা আছে, আমি হয়তো পরে আপনাকে শেয়ার করতে পারবো যদি আপনি ওয়াইডার সার্কুলেট করতে চান। অনেক ধন্যবাদ। আমি একটু সুমনের কাছে যেতে চাই, যে আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বাংলাদেশের যে প্যানেল কোড, এটা অনুযায়ী শাস্তির বিধান কি কি আছে। এবং আমরা তো আসলে যেটা দেখি বাংলাদেশে, যে ডোমেস্টিক ভায়োলেন্সে বেশিরভাগ সময়ই ফিমেলরাই এটা শিকার হয়। কিছু কিছু ক্ষেত্রে যে পুরুষরা শিকার হয় না তা কিন্তু না, তাদের জন্য কোনো আইনের ব্যবস্থা আছে কিনা? ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে পেনাল কোডের যে বিধান আছে, পেনাল কোডের বিধান খুব বেশি স্পেসিফিক। যেমন দেখা যাচ্ছে যে সেখানে ইফটিজিং এর একটা বিধান আছে। ইফটিজিং মেবি 509 509। ইফটিজিং তো তো মানে ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে বলবো না, ডোমেস্টিক ভায়োলেন্স। আমি জাস্ট সেইং যে ডোমেস্টিক ভায়োলেন্স পেনাল কোড কভার করে না, পুরোপুরি কভার করে না। সেই জন্যই 1980 তে প্রথম যে আইনটা করা হয়েছিল, সেই আইনটা হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। তো সেই আইনটাকে পরবর্তীতে রিপিল করে 2018 সালে করা হয়েছিল যৌতুক নিরোধ আইন 2018। ইন দ্য মিন টাইম 1995 একটা আইন করা হয়েছিল নারী ও শিশু নির্যাতন আইন। এই আইনটাকে সংশোধন করা হয় 2000 সালে। সেই আইনটা ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন। এই আইনটাকেও 2003 সালে আবার সংশোধন করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন ব্র্যাকেটে সংশোধন 2003। এখন আপনি যদি পেনাল কোডে রিলিফ পেতে চান ডোমেস্টিক ভায়োলেন্সে, সেরকম গুলোতেই যেতে হবে, যে আইনগুলোকে বলা হচ্ছে স্পেশাল লস। আমার কথা কি শোনা যাচ্ছে?
এখন শোনা যাচ্ছে। হ্যালো, একটু মিস জি জি, করেছি। হ্যাঁ, কোন জায়গা থেকে মিস করেছেন বললে আমার জন্য একটু সুবিধা। ওই যে মানে আপনি বলছিলেন যে 2003 সালে সংশোধন হয়েছে তারপরে জি, 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 জি। থেকে। 2003 সালে সংশোধন হয়েছে সে আইনটা। তো আহ, হ্যাঁ, এর আগে যে পেনাল কোডের আইনগুলো ছিল সে আইনগুলো রিলেটেড টু ডিরেক্ট ক্রিমিনাল অ্যাক্টস। তো ডোমেস্টিক যে ভায়োলেন্স বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ওই সময় এত বেশি ওয়াইডলি স্প্রেড ছিল না, কিংবা এই বিষয়টা আপরেইজড ইস্যু ছিল না। এটা এই আইনটা হয়েছিল 1860-তে, 1860 সাল। তো ওই পার্সপেক্টিভ থেকেই মূলত ওই আইনটা করা হয়েছিল। যেহেতু ওই আইনটা ডোমেস্টিক ভায়োলেন্স গুলোকে কভার করছিল না, সেই জন্যই কিন্তু এই স্পেশাল আইনগুলোকে এনাক্ট করা হয়। তো স্পেশাল আইনগুলোতে আপনার ডাউরি প্রহিবিশন অ্যাক্ট গুলোতে যখন ডাউরির প্রভাবটা সমাজে প্রচন্ডভাবে প্রভাব ফেলছিল, তখন এলিমেন্টারি একটা সাপোর্ট দিয়ে আসছিল ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। পরবর্তীতে নারী নির্যাতন যখন প্রচন্ড হারে বেড়ে যায় 90-এর দশকের পর থেকে, তখন 1995-এ সরকার একটা উদ্যোগ গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন আইন করবে। এই আইনের মধ্যে একটা মূল সমস্যা ছিল, আইনটা ছিল নারী ও শিশু নির্যাতন আইন। তো এটা নিয়ে সংসদে সারা বাংলাদেশেই বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়েছিল মানুষ। তো 2000 সালে করা হয়েছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন, এবং এটাকে সর্বশেষ 2003 সালে সংশোধন করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন। এখন কথা হচ্ছে, আপনি এসিড কিংবা এক্সপ্লোসিভ কিংবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অ্যাবডাকশন, রেপ, এই বিষয়গুলোকে মূলত মানে হাইলি অ্যানলাইটেড বিষয় যেগুলো, সেগুলোকেই মূলত নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। কিন্তু সেই আইনগুলোতে আপনি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিংবা সাইকোলজিক্যালি যারা হ্যারাসড হবে, অ্যাসল্টেড হবে, তাদের স্পেসিফিক কোনো প্রভিশন সেই আইনে ছিল না। এখন এই প্রভিশন গুলোকে আনার জন্য সরকার দীর্ঘদিন ধরেই এনজিও বলেন, সিডোর রেজলিউশন বলেন, জাতিসংঘ বলেন, সবকিছুর একটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে করা হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2010। এই আইনটাতে মূলত আপনার শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসল্ট ইনক্লুড করা হয়নি, এখানে সাইকোলজিক্যাল যে অ্যাসল্ট, এই ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স মূলত নারী এবং শিশু, এই দুইজনের জন্য। ডক্টর নিয়াজ আমাকে কোয়েশ্চেন করেছেন পুরুষের ক্ষেত্রে তাহলে কি হবে। হ্যাঁ, পুরুষরাও শিকার হচ্ছে। এখন প্রবলেম হচ্ছে, আপনার কাছে যদি সমস্যা না আসে, ধরেন একজন ব্যক্তির শারীরিক সমস্যা হলো, উনি যদি ডাক্তারের কাছে না যান, ডাক্তার কিন্তু বুঝতে পারবে না হোয়াটস দ্য প্যাটার্ন অফ দিস ডিজিজ। এখন এই সমস্যা নিয়ে যদি পুরুষরা আদালতের দ্বারস্থ না হন কিংবা লিগ্যাল রিলিফ সিকার না হন, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপরিস্ট ইস্যু হবে না টু দ্য গভর্নমেন্ট, টু দ্য পিপল, টু দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা তা কিন্তু নয়, ভারতে একই সমস্যা, সারা পৃথিবীতে একই সমস্যা। এখন এই সমস্যাটাকে সামনে আনতে হবে। আর আপনি বলেন নারীরা যদি এরকম অ্যাসল্টেড হয়, ডিপ্রাইভড হয়, তাদের ক্ষেত্রে প্রভিশনটা প্রভিশনটা হচ্ছে, আপনি যদি কেউ ডাউরি চায়, ডাউরি চাওয়ার ক্ষেত্রে তার 1 থেকে 5 বছরের পানিশমেন্ট করা হয়েছে। যে পানিশমেন্টটা 1980 সালে আইনে করা হয়েছিল মাত্র 1 বছর। এখানে 10,000 টাকা আপনার অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে, অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে সুমন, আপনি যে আমার কথা শোনা যাচ্ছে? আমরা একটু মিস করে গিয়েছি। আচ্ছা আচ্ছা, কোন সুমন, জায়গায় আমি মিস? আপনার জি প্রসঙ্গে একটু বলতে চাই, সেটা হচ্ছে এখন এক্সিস্টিং যে ল আছে, সেই লতে জি জি কি জি। মানে পুরুষ নির্যাতনের কোনো ল কি নাই বাংলাদেশে? এক্সিস্টিং হ্যাঁ, লতে একটা কি ভালো এটা বিচার করা যাবে? হ্যাঁ, আপনি একটা ভালো কোয়েশ্চেন করেছেন যে আছে কিনা। এখানে লক্ষ্মীপুরে 2018 সালে একটা রায় হয়েছিল। রায়টা এরকম ছিল যে স্ত্রী তার স্বামীকে শর্ত দিচ্ছে, there is such type of stipulation like that, যে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমাকে একটা গাড়ি দিতে হবে, আমাকে 5 তলা একটা বাড়ি করে দিতে হবে। তো এই আহ, এই প্রভিশনটা কিংবা এই শর্ত যে নিয়ে যেহেতু স্ত্রী তার স্বামীকে বরণ করে, বিয়ে করে, সেই জন্য তার স্বামী তার এগেনস্টে একটা মামলা ঠুকে দেয়, এবং ওই মামলাতে তার ওয়াইফের 1 বছরের সাজা হয়। বাংলাদেশে এটাই প্রথম ছিল, আচ্ছা। মানে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম ছিল। এর আগে স্বামীর বিরুদ্ধে আহ
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর করা কোনো মামলা সাজা এর আগে মনে হয়নি হয়েছে বাংলাদেশে। ইন্ডিয়াতে এরকম কয়েকটা প্রেসিডেন্ট আছে যে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে এবং স্ত্রীর শাস্তি হয়েছে। তবে এই বিষয়গুলোকে মনে হয় যে সামনে আনা উচিত। যেমন ধরেন, আইন কখন হয়? আইন তখনই হয় জন আকাঙ্ক্ষা এবং জনচাহিদা এই দুটোর যদি সংযোগ থাকে তাহলেই কিন্তু আইন হয়। এবং আইন করার কর্তৃত্ব হচ্ছে মাননীয় সংসদের। মাননীয় সংসদের যদি নজরে আসে বিষয়টা এবং বাংলাদেশের মানুষের যারা বঞ্চিত পুরুষ বলেন কিংবা এই শ্রেণী বলেন, তারা যদি বিষয়টা সামনে নিয়ে আসতে পারে এবং জাতীয় সংসদ যদি বিষয়টা কনসিডার করে, হ্যাঁ এরকম আইন হওয়া উচিত, এটা ওয়াইডলি স্প্রেড হচ্ছে, যেমন প্রত্যেকটা ঘরেই কম বেশি এরকম হচ্ছে, হয়তো পুরুষরা চক্ষু লজ্জার ভয়ে কিংবা সামাজিক মর্যাদা হানির জন্য এই বিষয়গুলোকে সামনে আনতে পারছেন না। তো এই বিষয়গুলো যদি সামনে আসে তাহলে হয়তো এটা একটা কার্যকরী আইন হতে পারে। জি, আপনার আদালতে আপনি এখন পর্যন্ত পেয়েছেন এরকম কোন মামলা, এটিপিক্যাল মামলা? না না না, সেরকম এখনো পাইনি, তবে আশা করি পাবো আর কি। আশা করি যদি পাই আর কি, আমি চেষ্টা করবো জাস্টিস এনশিওর। আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে আসছি, তো আমি স্যারকে একটা প্রশ্ন করে আজকের প্রোগ্রামটা শেষ করতে চাই। সেটা হচ্ছে, স্যার যাদের হচ্ছে স্পেসিফিক ডায়াগনোসিস আছে, যেসব ফিমেলদের, যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া বা এরকম স্পেসিফিক ডায়াগনোসিস যেই ফিমেল পেশেন্টদের আছে, তাদের আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার প্রবণতা কেমন? মানে এই ব্যাপারে আপনার যদি একটু আপনি কিছু বলতেন। তাদের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার রিস্কটা বেশি, নিশ্চিতভাবেই বেশি। কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশের মানুষ, যেহেতু আগেই বলেছি আমরা যে মানসিক রোগ সম্পর্কে সচেতন না, এবং সেই রোগের বহিঃপ্রকাশ কেমন হতে পারে সেটাও আমাদের কোনো ভালো ধারণা নেই। সুতরাং একজন মহিলা যদি সাইকোটিক হয়ে যায় বা বাইপোলারিটি ডেভেলপ করে, সুতরাং তার আচার আচরণ কথাবার্তা খুবই ডিস্টার্বিং হতে পারে, বাড়ির মানুষ অতিষ্ঠ হয়ে যেতে পারে। এবং যেহেতু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করা যায় না বা বুঝিয়ে শুনিয়ে তাদের কাছ থেকে সঠিক আচরণটা বের করা যায় না, তখন অনেক সময় রেগে গিয়ে আউট অফ ফ্রাস্ট্রেশন, যেটা বলেছি ফ্রাস্ট্রেশনের সাথে অ্যাগ্রেশনের সম্পর্ক আছে, আউট অফ ফ্রাস্ট্রেশন সেই সমস্ত মহিলা, স্বামী বলেন, বাবা বলেন বা ভাই বলেন, তারা মারধর করা, ঘরের মধ্যে আটকে রাখা, এগুলো কিন্তু করেন। বকাঝকা তো করেনি, কিন্তু মারধর এবং আটকে রাখা এগুলো খুবই কমন। আমাদের কাছে প্রায়ই আসেন যে কি আর করবো বলেন, এত বেশি যন্ত্রণা দেয়, শেষে না মেরে পারি না, চড় থাপ্পড় দিয়ে যদি শান্ত করা যায়। হয়তো এক মহিলা বাইপোলার পেশেন্ট, সে রাতে ঘরের বাইরে চলে যাচ্ছে, কাপড় চোপড় ঠিক নাই, রাস্তাঘাটে লোকজনকে ডেকে কথা বলছে, তার নিজের নিরাপত্তার কথা ভেবে লোকজনকে কিন্তু বল প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করে তার আচরণ সংযত করার চেষ্টা, এবং অনেক সময় তাকে আটকেও রাখতে হয়। সুতরাং নিয়াজ যেটা বলেছে যে মানসিক রোগীদের মধ্যে কিছু মানসিক রোগের মধ্যে কতগুলো রোগ আছে যেগুলো মহিলাদের মধ্যে হলে তারা ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার আরো বেশি পরিমাণে হবে, সেই সম্ভাবনাটা যথেষ্ট বেশি হয়, আসলে এটাই বাস্তব। অনেক ধন্যবাদ স্যার। আজকে আমরা প্রোগ্রামের একদমই শেষে চলে আসছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যোগদান করার জন্য। আর আমি দর্শকদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এটা বাংলাদেশে ভেরি কমন। আমাদের সম্মানিত আলোচক যারা আছেন তারা বললেন যে আপনারা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন তাহলে আপনারা কোথায় যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনারা যদি কখনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন এবং আপনাদের যদি মনে হয় যে আপনাদের হেল্প দরকার, আপনারা সাইকিয়াট্রিস্টের কাছে আসতে পারেন, আপনাদের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের বাংলাদেশে আপনারা যেখানেই থাকেন না কেন, প্রত্যেকটা জেলা শহরে বা বিভাগীয় শহরগুলোতে কিন্তু সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন। তাদের সাথে আপনারা ইন্ডিভিজুয়াল সেশনে বসতে পারেন, আপনারা ফ্যামিলি সেশনে বসতে পারেন, অথবা আপনারা আপনাদের আশেপাশে যেখানেই হোক আপনারা হেল্প নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে লাইভে যোগদান করার জন্য, এবং যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের লাইভটি দেখেছেন। আবার নেক্সট রবিবার 9টায় আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা। নিয়াজ, আপনাকেও অনেক ধন্যবাদ। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।